বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের যে অধ্যায়টা আমরা দেখছিলাম, অর্থাৎ কাজ, শক্তি, ক্ষমতা, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের উপর, সেটার গাণিতিক সমস্যা নিয়ে আমরা আজকে কথা বলবো এবং সেটার আজকে লাস্ট লেকচার। তো আমি তোমাদের সাথে আছি রাকিবুল হক পাভেল, প্রভাষক পদার্থবিজ্ঞান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। তো আজকে আমাদের যে আলোচনাটা থাকবে সেটা গাণিতিক সমস্যা নিয়ে। আমরা যখনই কোনো লেকচার দিয়েছি সাথে গাণিতিক সমস্যা রাখার চেষ্টা করেছি। তো আজকের যে লেকচার সেটা সম্পূর্ণ থাকবে গাণিতিক সমস্যার উপর। তো দেখা যাক আমরা আজকে কি প্রবলেম দেখতে যাচ্ছি। এখানে আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি যে বলা আছে যে 25 কেজি ভরের একজন বালক 3 কেজি ভরের একটি গোলক হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে 2 মিনিট সময় নিল। ছাদ হতে গোলকটি ছেড়ে দেওয়ার তা সিঁড়ি বেয়ে গড়িয়ে মাটিতে পড়ল। অর্থাৎ এখানে আমরা একটা সিঁড়ির কথা কল্পনা করতে পারি। চিত্রে যেটা দেয়া আছে, এখানে সিঁড়িটা তার বিল্ডিং এর সাথে, অর্থাৎ দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে আনত আছে এবং এখানে সিঁড়ির দৈর্ঘ্য হলো 20 মিটার। তো এখন প্রশ্ন হলো যে বালকটি ছাদে উঠতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কত কাজ করছে এবং গোলকটি ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পরে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি প্রযোজ্য হবে কিনা সেটা উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তো আমরা যে প্রশ্নটা দেখতে যাচ্ছি সেটা হলো ঢাকা বোর্ড 2019 সালে এসেছে। এখন আমরা সেটার সলিউশনে আসি। তো এইখানে বলা হচ্ছে যে বালকটি ছাদে উঠতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কি পরিমাণ কাজ করতে হবে তাকে। এখানে বালকের ভর, গোলকের ভর দুইটাই দেয়া আছে এবং সরণ দেয়া আছে এবং মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, কৃত কাজ কত। তাহলে এখানে কৃত কাজের ক্ষেত্রে আমরা জানি যে যখন উলম্বের সাথে কোণ দেয়া থাকে তখন সেটাকে আমরা বলি এফএস কস থিটা, আর যখন অনুভূমিকের সাথে কোণ দেয়া থাকে তখন কৃত কাজটাকে আমরা বলি এফএস সাইন থিটা, যেটা আমরা আমাদের যে বিগত যে লেকচার সেখানে আমরা ডিসকাস করেছি। তো সেই অনুযায়ী এখানে যেহেতু উলম্বের সাথে কোণ দেয়া আছে, তাহলে আমরা এখানে কৃত কাজকে লিখতে পারি এফএস কস থিটা। তাহলে এখানে যে ভর এফ ইকুয়াল টু হলো এমজি, তাহলে বা এখানে ভরটা হলো কি টোটাল ভর, কারণ বালক তার এখানে 25 কেজি তার ভর আছে, 3 কেজি গোলক আবার হাতে আছে, তাহলে টোটাল ভর হলো গিয়ে m1 প্লাস m2। তাহলে এখানে আমরা যদি মান বসিয়ে থাকি তাহলে এখানে আমরা পাবো 2744 জুল। তাহলে বালকটিকে ছাদে উঠতে হলে অভিকর্ষ বলের বিরুদ্ধে 2744 জুল কাজ করতে হবে। দ্বিতীয় যেই প্রশ্নটা, যে গোলকটিকে ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পরে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি প্রযোজ্য হবে কিনা, তাহলে আমরা সেটাতে আসি। এখানে 1 সেকেন্ড পরে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র প্রযোজ্য হবে কিনা সেটা জাস্টিফাই করার অর্থ হচ্ছে আমাদের যে 1 সেকেন্ড পরে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মানার জন্য আমরা যেটা চেক করব সেটা হলো যে শুরুর মুহূর্তে যদি এই জায়গায় থাকে বস্তুটা, তাহলে এই বিন্দুতে তার বিভব শক্তি এবং যান্ত্রিক শক্তির বিভব শক্তি এবং গতি শক্তির সমষ্টি, দ্যাট মিনস যান্ত্রিক শক্তি যা হবে 1 সেকেন্ড পরে যদি বস্তুটা এখানে এসে থাকে, তাহলে এইখানেও তার বিভব শক্তি এবং যান্ত্রিক শক্তির সমষ্টি যদি সেম হয় তাহলে আমরা সেটাকে বলতে পারবো যে সে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মানে। তাহলে এখানে যেগুলো দেয়া আছে সেগুলো আমরা দেখলাম, যেহেতু এখান থেকে পড়ছে আদি অবস্থান থেকে, এই জায়গাটাতে তার ব্যাগটাকে আমরা শূন্য ধরে নিয়েছে। তাহলে এখন গোলকটি যেহেতু গড়িয়ে পড়ে তখন সিঁড়ি বরাবর এর ত্বরণ কি হবে। তাহলে এর ত্বরণ হবে যে আমরা নর্মালি জানি যে জি অভিকর্ষ ত্বরণ যখন সোজা খাড়া নিচের দিকে কাজ করে তখন জি হিসেবেই থাকে, এবং এটা যখন আনত তল বরাবর কাজ করছে
তাহলে এইটার যে উপাংশটা কাজ করবে সেটাকে আমরা জি কস থিটা বলতে পারি, কারণ এই কোণটাকে যদি আমরা থিটা ধরে থাকি তাহলে এই কোণটা অলরেডি দেয়া আছে 60 ডিগ্রি কোণ এবং এটাকে আমরা থিটা ধরেছি, এই কারণে এই আনত তল বরাবর যে জি কাজ করবে সেটাকে আমরা জি কস থিটা হিসেবে ধরতে পারি। তাহলে এখানে এ এর মানটাকে আমরা জি কস থিটা ধরছি এবং এখানে জি এর মান এবং কোণের মান যদি আমরা বসাই তাহলে এ এর মান আমরা পাচ্ছি। তাহলে গোলকটির আদি উচ্চতা, দ্যাট মিন্স প্রথম যেখান থেকে সে পড়তে শুরু করেছে এইখান থেকে যদি আমরা উচ্চতাটাকে চিন্তা করি তাহলে এই যে সর্বোচ্চ যে সিঁড়ির যে তার দূরত্ব বা সিঁড়ির যে দৈর্ঘ্য সেটাকে আমরা যদি এস হিসেবে আখ্যায়িত করি তাহলে এই সম্পূর্ণটাকে একটা আমরা ত্রিভুজ হিসেবে চিন্তা করলে এখানে যদি আমরা cos 60 ডিগ্রি বসাই তাহলে কিন্তু আমরা এইচ এর মানটা পেয়ে যাই এবং সেটা হচ্ছে কি এস cos 60 ডিগ্রি, যেটা 10 মিটার। যেমন এই চিত্রটাতে একটু খেয়াল করো, আমরা বলতে চাচ্ছি যে প্রথম অবস্থান হলো এ যখন সে যাত্রা শুরু করবে এবং 1 সেকেন্ড পরে আমরা ধরে নিলাম সে বি অবস্থানে আসছে। তাহলে এই যে তোমার সিঁড়ির যে টোটাল দূরত্ব সেটাকে আমরা ধরেছি এসি, সেই এসিটা হলো গিয়ে 20 মিটার এবং যে উচ্চতাটা আছে খাড়া উচ্চতা তার ভূমি থেকে সেটাকে এইচ আমরা ধরেছি। তাহলে এইচ এর মানটা চলে আসে এস cos 60 ডিগ্রি, যেটাকে আমরা 10 মিটার বলেছি। এখন আমরা চেক করতে চাচ্ছি যে 1 মিটার পরে তার মোট শক্তি মানে দ্যাট মিনস যান্ত্রিক শক্তি আর তার আদি অবস্থানে যান্ত্রিক শক্তি সেম কিনা। তো 1 সেকেন্ড পরে গোলকটির ব্যাগকে যদি আমরা ভি ধরে নিই তাহলে আমরা পাচ্ছি ইউ প্লাস এটি। তো যদিও আমরা ইউ ব্যবহার করার চেয়ে ভি নট ব্যবহার করাটাকে বেশি প্রেফার করি, তো যাই হোক এখানে আমরা ইউ দিয়ে নিয়েছি। তো ইউ হলো আদিবেগ এখানে 0, তাহলে ত্বরণ আমরা একটু আগে পেয়েছি এবং সময় এখানে 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড পরে গোলকটির বেগ দাঁড়াচ্ছে 4.9 মিটার এবং 1 সেকেন্ড পর তার অতিক্রান্ত দূরত্ব যেটাকে আমরা এস প্রাইম ধরেছি অর্থাৎ বি অবস্থানে আসছে সে যেই দূরত্ব অতিক্রম করে সেটাকে এস প্রাইম ধরেছি এবং সেটাকে আমরা সিমিলার ওয়েতে পেয়েছি 2.45 মিটার। এখন তাহলে এই 1 সেকেন্ড পরে ভূমি থেকে তার উচ্চতা কত? তো ভূমি থেকে উচ্চতাটাকে আমরা এইচ প্রাইম ধরেছি। আমরা একটা কথা বলেছি যখন আমাদের পূর্বের লেকচারে, সেটা বলেছি যখন আমরা বিভব শক্তি বের করব তাহলে সর্বনিম্ন পয়েন্ট থেকে বর্তমান অবস্থানের উচ্চতা কত সেটা আমাদের দরকার। আর যদি গতিশক্তি বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে যদি জি এর প্রয়োজন এইচ এর প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে অবস্থান থেকে সে বর্তমান অবস্থানে এসেছে সর্বনিম্ন পয়েন্ট থেকে নয়, যে অবস্থান থেকে সে এসেছে সেই হাইটটা লাগবে গতিশক্তির জন্য। আর বিভব শক্তির জন্য সবসময় আমাদেরকে হাইট নিলে এটাকে মেজার করতে হবে সর্বনিম্ন পয়েন্ট থেকে। তো সেই হিসেবে আমরা এইচ প্রাইম, যেটাকে আমরা ভূমি থেকে তার বর্তমান অবস্থান বি এইটার যে দূরত্ব বা উচ্চতা সেটাকে যদি আমরা এইচ প্রাইম ধরি তাহলে এইচ প্রাইম আমরা বলতে পারি এই টোটাল হাইট থেকে এই যে এস প্রাইম কস থিটা এটা যদি বিয়োগ করি তাহলে আমরা সেই উচ্চতাটা পাচ্ছি এবং সেখানে যদি আমরা ভ্যালু বসাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এত। তো এখন আমরা যেটা বলতে পারি যে ছেড়ে দেওয়ার মুহূর্তে গোলকটির যান্ত্রিক শক্তি, ছেড়ে দেওয়ার মুহূর্তে বলতে এ পজিশনে তার যান্ত্রিক শক্তি, তাহলে এ পজিশনে তার বিভব শক্তি হলো mgh এবং গতিশক্তি হলো হাফ এম ইউ স্কোয়ার। তো এইখানে তার গতিশক্তি ক্ষেত্রে গতি যেহেতু 0 তাহলে এ অবস্থানে তার গতিশক্তি 0 হবে, সেই কারণে তার টোটাল যে শক্তি সেটা তার বিভব শক্তি হিসাবেই থাকবে এবং সেটা 294 জুল। আর 1 সেকেন্ড পরে যদি আমরা টোটাল শক্তিটা মাপতে চাই তাহলে এইখানে তার বিভব শক্তি হবে mgh প্রাইম এবং আমরা এই বি বিন্দুতে ব্যাগটাকে যদি আমরা ভি ধরে নিই তাহলে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই ভ্যালুগুলো যদি বসাই তাহলে সেটাও আসে 294 জুল। তাহলে আমরা বলতে পারি যে এইখানে এ অবস্থানে তার যান্ত্রিক শক্তি এবং বি অবস্থানে তার যান্ত্রিক শক্তি সমান, সুতরাং গোলকটি ছেড়ে দেয়া 1 সেকেন্ড পরে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র প্রযোজ্য হবে। এবার আমরা আরেকটা গাণিতিক সমস্যায় আসি।
এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে বলা আছে যে দুইটা হেলানো তল, একটা হলো এসি এবং একটা হলো বিসি, এবং এদের শীর্ষবিন্দু হলো সি। এটার উভয় পাশে 2 কেজি ভরের দুইটা লোহার গোলকের অবস্থান দেখানো হলো। তাহলে এসি তলের যে দৈর্ঘ্য সেটা 20 মিটার উল্লেখ করা হলো। এখন প্রশ্নে চাওয়া হলো যে সি বিন্দুতে গোলক দুটির মোট শক্তি নির্ণয় করো। সি বিন্দুতে মোট শক্তি নির্ণয় করো, এবং উদ্দীপকের গোলক দুটিকে একই সাথে মুক্ত করলে একই সময়ে এ বি অনুভূমিক তলে পৌঁছাবে কিনা সেটা গাণিতিকভাবে আমাদেরকে দেখাতে বলা হয়েছে। তো যেটা কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছে। এখন আমরা সি অর্থাৎ গ তে সি বিন্দুতে গোলক দুটির মোট শক্তি যদি নির্ণয় করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে সি বিন্দুতে তার আসলে বিভব শক্তিটাই হবে মোট শক্তি, কারণ এক্ষেত্রে তার গতি নেই। যখন আমরা ছেড়ে দিচ্ছি সেই মুহূর্ত থেকে গতি শুরু হচ্ছে, কিন্তু ছাড়ার আগ মুহূর্তে তার কোনো গতি নেই, এবং সেই ক্ষেত্রে তার মোট শক্তিটাই হবে গতিশক্তি। আর গতিশক্তি বের করতে গেলে আমাদের হাইট দরকার, উচ্চতা দরকার, অর্থাৎ সিডি উচ্চতাটা কত সেটা বের করতে পারলে অ্যাকচুয়ালি আমরা সি বিন্দুতে মোট শক্তি কত হবে সেটা বের করতে পারবো। তাহলে এখানে আমরা এইটা যদি একটা ত্রিভুজ হিসেবে নিয়ে নিই, অর্থাৎ এসিডি, এই ত্রিভুজের মধ্যে আমরা লিখতে পারি যে সিডির মানটা কত, এসি সাইন 30 ডিগ্রি, অর্থাৎ সিডির মানটা আমরা পেয়ে যাচ্ছি 10 মিটার। তাহলে 10 মিটার যদি পেয়ে যাই, তাহলে এখানে বলা হচ্ছে যে তার গতিশক্তি তো থাকবে না, এবং সি বিন্দুতেও বিভব শক্তিটা হবে মোট শক্তি হিসেবে। তাহলে সি বিন্দুতে গোলকদ্বয়ের মোট শক্তি হবে প্রথম গোলকের বিভব শক্তি প্লাস দ্বিতীয় গোলকের বিভব শক্তি। উচ্চতা যেহেতু একই, দুই বিন্দুর জন্য বিভব শক্তি একই হবে, অর্থাৎ mgh প্লাস mgh, অর্থাৎ 2 mgh, যেটা আমরা বলতে পারি 392 জুল। দ্বিতীয় প্রশ্নটাতে চাওয়া হলো যে কোন দিকে, অর্থাৎ এ বিন্দুতে না বি বিন্দুতে বস্তুটা আগে চলে আসবে দুইটাকে যদি একই সাথে ছাড়া হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের এসি দৈর্ঘ্যের সাথে যেমন বিসি দূরত্বটাও আমাদের জানা জরুরি। তাহলে আমরা এখন এখান থেকে বিসি দূরত্বটা একটু বের করার চেষ্টা করব, তারপরে সময় বের করব। তাহলে এখানে আমরা বিসি বলতে বা সিবি, এটা আমরা পাচ্ছি, এটাকে যদি একটা ত্রিভুজ হিসেবে আমরা আখ্যায়িত করি তাহলে সেই অনুযায়ী পাচ্ছি 14.14 মিটার, যেখানে এটা হলো 20 মিটার। তো এখান থেকে পড়তে যদি সময়, এটাকে আমরা টিসিএ হিসেবে বললাম, আর এখান থেকে পড়তে সময় সেটাকে টিসিবি হিসেবে বললাম। তো এখন আমরা এটা জানি s ইকুয়াল টু ইউ নট ইউ টি প্লাস হাফ এট স্কোয়ার, যেখানে ইউ এখানে আদিবেগ 0, তাহলে s ইকুয়াল টু আমরা হাফ এট স্কোয়ার এই সূত্রটা লিখতে পারি। তাহলে এস এর জন্য আমরা সেটাই লিখলাম, হাফ এ সি এ টি সি এ স্কোয়ার, এটা আমরা লিখলাম। সিমিলারলি এস সিবির জন্য এই সূত্রটা লিখলাম। এখন এ, যেটাকে ত্বরণ আমরা বলছি, এই ত্বরণটা যেহেতু হেলানো তল দিয়ে কাজ করবে, তো হেলানো দিয়ে কাজ করলে জি এর উপাংশ হিসেবে কাজ করবে, এবং এখানে কোণ যেহেতু এই পাশেরটা দেয়া আছে অর্থাৎ অনুভূমিকের সাথে, তাহলে জি এর যে উপাংশটা কাজ করবে সেটাকে আমরা জি সাইন থিটা বলতে পারি। যেমন এখানে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি জি যেহেতু নিচের দিকে কাজ করে, তাহলে এইটা যেহেতু কোণ দেয়া আছে, এইটা কোণ দেওয়ার অর্থ হলো এই কোণটা দেয়া, তাহলে জি এর এই যে উপাংশটা যেটা কাজ করবে সেটা হলো জি সাইন থিটা। ঠিক আছে, আমরা বলে থাকি যে থিটা যার সাথে কাজ করে সেই দিকের উপাংশ হলে কস থিটা হয়ে থাকে, আর থিটা যেদিকে থাকে না সেই দিকের উপাংশ হলে সাইন থিটা হয়ে থাকে। তাহলে এদিকে যেটা কাজ করতেছে সেটা হলো জি সাইন থিটা। তাহলে সিএ বরাবর যেহেতু, আমরা এটাকে বলতে পারি জি সাইন থিটা সিএ, আর সিবি বরাবর হলে জি সাইন থিটা সিবি। ওকে, তাহলে এখান থেকে আমরা টিসিএ টিসিবি এটা যদি বের করতে চাই, তাহলে আমরা মান বসালে এখানে বের করতে পারি, সেটা আমরা 2 পাচ্ছি। তাহলে আমরা টিসিএ এবং টিসিবি এর মধ্যে আমরা পাচ্ছি √2, দুইটার অনুপাত, অর্থাৎ টিসিএ এবং টিসিবি সমান 9। তাহলে বেশি সময় লাগবে কোনটাতে? অবশ্যই বেশি সময় লাগবে টিসিএ, যেটা এইটা পার হতে তার বেশি সময় লাগবে। এতগুলো তো একই সময় ভূমিতে পৌঁছাবে না, বি বিন্দুতে আগে পৌঁছাবে। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা পরবর্তী প্রবলেমে যাব।
তো আমরা নেক্সট প্রবলেমটা দেখি। এখানে বলা আছে যে 4 কেজি ভরের একটি শক্ত পাথরখণ্ড একই ভরের মাটিতে পোতা একটি লোহার রডের উপর 5 মিটার উঁচু হতে কোনো স্থান থেকে খাড়াভাবে পড়লো, ফলে লোহার রডটি মাটির ভেতরে আরো 10 সেন্টিমিটার প্রবেশ করলো। তো এখানে চাওয়া হলো যে মাটির গড় প্রতিরোধকারী বল কত এবং উদ্দীপকে বর্ণিত ঘটনাটি কাজ শক্তির উপপাদ্য সমর্থন করে কিনা সেটা গাণিতিকভাবে যাচাই করতে। তাহলে এটার সমাধানে আমরা আসি যে মাটির গড় প্রতিরোধ বল কত। এখানে যদি আমরা একটা চিত্র কল্পনা করি, বিষয়টা হলো এরকম। এখানে একটা পাথর খণ্ড যেটা 5 কেজি ভরের, এটা যদি একটা লোহার রড হয়, তাহলে লোহার রডের যে পিক বা চূড়া মাথা, সেখান থেকে পাথরটা আছে 5 মিটার উপরে। এখন এই পাথরটা যখন এই মাথার মধ্যে পড়লো তখন এটা 10 সেন্টিমিটার ভিতরে চলে গেল। তো 10 সেন্টিমিটার ভিতরে চলে গেল পাথরটা যখন এটার গায়ে পড়লো তখন, এবং যখন 10 সেন্টিমিটার গেল তখনই কিন্তু মাটির প্রতিরোধকারী বলটা বা প্রতিরোধ বলটা কাজ করলো। তাহলে এই ক্ষেত্রে এখানে আমাদের দেয়া আছে ভর, সরণ, উচ্চতা এবং অভিকর্ষ ত্বরণ প্রতিরোধকারী বল F আমাদেরকে বের করতে হবে। তো এখানে আমরা জানি যে স্থিতিশক্তি আর প্রতিরোধ বলের বিরুদ্ধে কাজ, কারণ এইখানে তার এই অবস্থানে যখন এটা পড়লো তখন সে 10 সেন্টিমিটার ভিতরে প্রবেশ করলো। তাহলে এইখান থেকে এই হাইট থেকে তার যে বিভব শক্তি, এই টোটাল বিভব শক্তিটাই কিন্তু ব্যয় হয়েছে প্রতিরোধজনিত বলের বিরুদ্ধে কাজ করতে গিয়ে। তাহলে আমরা বলতে পারি এই হাইট থেকে তার যে বিভব শক্তি, এই বিভব শক্তিটাই হবে তার প্রতিরোধ বলের বিরুদ্ধে কাজের সমান। তাহলে এখানে যদি আমরা চিন্তা করি যে এই হাইট থেকে অর্থাৎ 10 সেন্টিমিটার প্রবেশ করার পর যে হাইটটা, এখান থেকে সর্বোচ্চ যে হাইটটা সেটা হবে কি h প্লাস এক্স। 10 সেন্টিমিটারকে যদি আমরা এক্স ধরে থাকি তাহলে h প্লাস এক্স হলো গিয়ে তার টোটাল হাইট। তাহলে এখানে তার বিভব শক্তি হবে mgh প্লাস এক্স, এবং প্রতিরোধকারী বল যদি F ধরি এবং সরণ এখানে x, তাহলে এখান থেকে আমরা Fটা যদি বের করতে চাই তাহলে ক্যালকুলেশন করে F এর জন্য আমরা মান পাচ্ছি এটা। তাহলে আমরা বলতে পারি মাটির গড় প্রতিরোধ বল এটার মান হবে এত। এখন আমরা জানতে চাই যে এখানে কাজ শক্তির উপপাদ্য সমর্থন করে কিনা। তাহলে এখানে আমরা এটা কিভাবে জাস্টিফাই করব কাজ শক্তির উপপাদ্য সমর্থন করে কিনা। তো কাজ শক্তির উপপাদ্যটা কি? কাজ শক্তির উপপাদ্যটা হলো যে কৃত কাজ এখানে গতি শক্তির পরিবর্তনের সমান। তাহলে এখানে আমরা দেখব যে কৃত কাজ যেটা সেটা গতিশক্তির পরিবর্তনের সমান হয় কিনা। তাহলে বস্তুটি যখন সর্বোচ্চ উচ্চতা থেকে মাটি পর্যন্ত নেমে আসে তখন অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হবে গিয়ে তোমার, তো মাটি পর্যন্ত নেমে আসলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হবে mg প্লাস h। তাহলে যখন সে চূড়াতে পড়ার পর অর্থাৎ রডের মধ্যে পড়ার পর ডেবে যাওয়ার আগ পর্যন্ত যে কৃত কাজ সেটা আমরা বলতেছি সেটা হলো mgh, এবং এখান থেকে আসলো 196 জুল। মাটিতে আঘাত করার মুহূর্তে বস্তুটির গতিশক্তি আমরা ধরলাম হাফ mv স্কয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি 196 জুল। তাহলে সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির গতিশক্তি কিন্তু শূন্য, ঠিক আছে। তাহলে গতিশক্তি যদি শূন্য হয় তাহলে আঘাত করার মুহূর্তে গতিশক্তি পাচ্ছি আমরা 196। তাহলে আঘাত করার মুহূর্তে গতিশক্তি হলো 196 এবং সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি হলো শূন্য। তাহলে গতিশক্তির এই ক্ষেত্রে পরিবর্তন কত? তাহলে পরিবর্তনটা 196 মাইনাস 0, দ্যাট মিন্স 196। তাহলে আমরা গতিশক্তির পরিবর্তন আমরা পেলাম সেটা হলো মাটিতে প্রবেশ করার আগে। আর মাটিতে প্রবেশের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? মাটিতে প্রবেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। এখানে প্রবেশের ক্ষেত্রে তাহলে আমরা এটাই পেলাম যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ যেটা 196, আর এখানে গতিশক্তির পরিবর্তন আমরা পেলাম 196, তাহলে পরিবর্তনের সমান। আর এখন বাধাদানকারী বলের বিরুদ্ধে কাজ, এটা যদি আমরা Fs ধরি তাহলে বাধাদানকারী বলের বিরুদ্ধে কাজ এটা আমরা দেখতে পাচ্ছি যে 196 প্রায়। তাহলে এই ক্ষেত্রে
আমরা দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলতেছি, যে মাটিতে প্রবেশ করার আগে এবং মাটি প্রবেশ করার ক্ষেত্রে, দুই ক্ষেত্রে। তাহলে উপরের যে অংশটা আমরা দেখলাম, মাটিতে প্রবেশের আগে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজের গতিশক্তির পরিবর্তনের সমান আমরা পেয়েছি। এবার মাটিতে প্রবেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কৃত কাজ সেটা হলো 196, আর এখানে প্রবেশের শুরুতে গতিশক্তি 196, আর থেমে যাওয়ার পর গতিশক্তি 0। দ্যাট মিনস গতিশক্তির পরিবর্তন 196। তাহলে এই ক্ষেত্রেও কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে আমরা দুইটা অংশে আমরা দেখতে পাচ্ছি কাজ শক্তি উপপাদ্য এটা মেনে চলে। আমরা আরেকটা প্রবলেমে আসি। এখানে 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোণকে ঘনকের ভর 25 কেজি, এর 5টি ঘনককে একটির উপর আরেকটি রেখে একটি স্তম্ভ তৈরি করা হলো। অন্যদিকে অনুরূপ আরও একটি 5টি ব্লককে ভূমিতে পাশাপাশি সংযুক্ত করে স্তম্ভটাকে খাড়াভাবে স্থাপন করা হলো। অর্থাৎ বিষয়টা হলো এরকম যে 5টা স্তম্ভ যদি আমরা একটার উপর একটা রাখি তাহলে এইটা একটা বিষয়, আর একটা হলো যে 5টাকে আমরা শুয়ে রাখলাম, এটাকে 5টাকে একসাথে আমরা যদি উঠাই তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ কত। তাহলে আমরা প্রশ্ন যেটা সেটা হলো স্তম্ভের চূড়া থেকে যদি একটা পাথর খণ্ডকে আমরা ফেলে দেই তাহলে এটা কত বেগে ভূমিতে আঘাত করবে। আর দ্বিতীয় যে কোশ্চেনটা হলো যে স্তম্ভ তৈরি করার কোন উপায়টি অধিক গ্রহণযোগ্য। অর্থাৎ এখানে আমরা দুইটা উপায় দেখতে পাচ্ছি, যে একটার উপরে একটা আমরা ঘনক রেখে একটা স্তম্ভ যদি তৈরি করি, আর পাশাপাশি রেখে সম্পূর্ণটাকে যদি একসাথে উঠাই, তাহলে এই দুইটার মধ্যে কোনটা অধিক গ্রহণযোগ্য। তো এটা এসেছিল দিনাজপুর বোর্ড 2017 সালে। তাহলে স্তম্ভের চূড়া থেকে যদি আমরা একটা পাথর টুকরাকে ফেলে দেই বা পড়ে গেলে সেটা কত বেগে ভূমিতে আঘাত করবে সেটার ক্ষেত্রে আমরা আসি। তো ঘনকের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, আদিবেগ এবং এগুলা দেয়া আছে। তো এখানে স্তম্ভের উচ্চতা কত, উচ্চতাটাকে আমরা বলতে পারি যে তার বাহুর দৈর্ঘ্য হলো 0.5 মিটার। তাহলে এরকম 5টা ব্লক আছে বা 5টা ঘনক আছে, তাহলে টোটাল উচ্চতা হবে 2.5 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা যে ব্যাগ, সেই ব্যাগটাকে যদি আমরা ভি ধরে থাকি তাহলে ভি ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2gh। ভি নট বলতে আদিবেগ এখানে 0। তাহলে এই মানগুলো যদি বসাই তাহলে আমরা ভি এর মান পাচ্ছি 7। তাহলে আমরা বলতে পারি যে 7 মিটার পার সেকেন্ড বেগে সে আঘাত করবে। এবার আমরা দ্বিতীয় অংশে আসি, যেখানে চাওয়া হলো যে কোন মেথডটি অধিক কার্যকর হবে। তাহলে এখানে ঘনকের ভর 25 কেজি, বাহুর দৈর্ঘ্য 0.5 মিটার, এটা আমরা পেয়েছি। তাহলে একটি ঘনক স্থাপনে কৃত কাজ কি হবে। এখানে ওজন ইন্টু অভিকর্ষ কেন্দ্রের সরণ। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে একটা ব্লকের উপরে যদি আমরা আরেকটা রাখি, প্রথম যে উপায়টা, সেই উপায়ে কৃত কাজ আমরা বের করতে চাচ্ছি। তাহলে এখানে কৃত কাজ আমরা জানি যে mgh। তাহলে mgটাই হলো গিয়ে তার ওজন, আর এইচটা হলো গিয়ে তার অভিকর্ষ কেন্দ্রের সরণ। অর্থাৎ আমি দ্বিতীয় ব্লকটাকে যদি প্রথমটার উপরে রাখি, তৃতীয়টাকে যদি প্রথম দুইটার উপরে রাখি, এইভাবে তাহলে কৃত কাজ কি হবে। তাহলে প্রথম ঘনক স্থাপনে কৃত কাজ আমরা বলতে পারি ভর তো 25 কেজি, জি হলো 9.8। প্রথম যে ব্লকটা আছে বা ঘনকটা আছে তার ভর কেন্দ্রের কোনো বা অভিকর্ষ কেন্দ্রের কোনো সরণই ঘটেনি, সে কারণে 0। কিন্তু দ্বিতীয় যেটা, সেটা সরণ ঘটেছে, তার যে দৈর্ঘ্য আছে বাহুর দৈর্ঘ্য অর্থাৎ 0.5 মিটার পর্যন্ত। তৃতীয়টার তাহলে 2 ইন্টু 0.5, চতুর্থটার 3 ইন্টু 0.5, পঞ্চমটার 4 ইন্টু 0.5। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে এইভাবে যদি আমরা স্তম্ভ আকারে রাখি তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ হবে সবগুলা রাখার পর যেই আমরা কাজটা পাচ্ছি সেটা, এবং সেটা হবে 1225 জুল। এবার দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলা আছে যে আমরা পাশাপাশি রেখে যদি একবারে উঠিয়ে ফেলি সেই ক্ষেত্রে কৃত কাজ কি হবে। তো এই ক্ষেত্রে তো মোট ভর, যেহেতু আমরা 5টাকে একসাথে উঠাচ্ছি, তাহলে মোট ভর হবে 5 ইন্টু 25 কেজি। আর এখানে মোট উচ্চতা হবে কত, মোট উচ্চতা হবে 2.5 মিটার। ঠিক আছে, তো এইখানে যে বিষয়টা সেটা হলো ভর কেন্দ্রের একটা সরণ হবে h1 equal to এইটা। তাহলে এইটা কিভাবে আসলো, এইটা একটা বোঝার বিষয়। দেখো এখানে যদি আমরা খেয়াল করি যে আমরা যখন এই স্তম্ভটাকে আমরা যেটা পাশাপাশি যদি রাখি তাহলে তার ঘনকের উচ্চতা হলো 0.5 মিটার।
তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ভর কেন্দ্রের কথা চিন্তা করি তাহলে ভর কেন্দ্র থাকবে তার মাঝখানে, অর্থাৎ 0.5 যে হাইট এইটার মাঝখানে। অর্থাৎ আমরা চিন্তা করতে পারি, চিত্রের মধ্যে দেখো, খেয়াল করো যে এইটাকে যদি আমরা মিড পয়েন্ট ধরি তাহলে 0.25 হবে গিয়ে তার হাইট। ঠিক আছে, তাহলে এটা হলো গিয়ে যখন শোয়ানো অবস্থায় ছিল, পাশাপাশি ছিল, তখন ভর কেন্দ্রের উচ্চতা। এবং এই সবগুলাকে যখন আমরা একসাথে খাড়া করে দিলাম তাহলে টোটাল হাইট হলো গিয়ে, এই ক্ষেত্রে আমরা দেখলাম 2.5, তাহলে 2.5 এর মিড পয়েন্ট হলো গিয়ে 1.25। তাহলে এইখানে ভূমি থেকে এই এতটুক যে হাইট সেটা হলো 1.25, আর আগেই কিন্তু তার অভিকর্ষ কেন্দ্র ছিল 0.25 দূরত্বে। তাহলে অভিকর্ষ কেন্দ্রের সরণ কতটুক হলো? তাহলে অভিকর্ষ কেন্দ্রের সরণ হলো এই 1.25 থেকে যদি আমরা 0.25 দেই, বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি ভর কেন্দ্রের সরণ। এই কথাটা আমরা বুঝতে পেরেছি কিনা? কারণ আমরা বলেছি যে ভর কেন্দ্রের বিষয়টা কখন আসে, সরণটাকে আমরা কখন কাউন্ট করি। ভর কেন্দ্রের সরণটাকে আমরা কাউন্ট করি যখন আমাদের উচ্চতা, এক এক বিন্দুর উচ্চতা এক এক রকম হয়। যেমন আমরা এটাকে যখন উঠাচ্ছি তখন উচ্চতা অতিক্রম করে এতটুক, তৃতীয়টা উচ্চতা অতিক্রম করবে এতটুক, চতুর্থটা উচ্চতা অতিক্রম করবে এতটুক, পঞ্চমটা একেবারে পিকে যাবে, তাই না? তাহলে এক এক অবস্থানের তোমার সরণ হচ্ছে এক এক রকম। তাহলে এইরকম যদি হয় তখন কিন্তু আমরা ভর কেন্দ্রের সরণটাকে কাউন্ট করি। ঠিক আছে, তাহলে এখানে আমরা ভর কেন্দ্রের সরণ আমরা দেখব যে পূর্বের ভর কেন্দ্রের অবস্থান আর বর্তমান ভর কেন্দ্রের অবস্থান। তাহলে এই বর্তমান ভর কেন্দ্রের অবস্থান থেকে পূর্বের ভর কেন্দ্রের অবস্থান যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো ভর কেন্দ্রের সরণ, অবস্থানের সরণ। তাহলে সেই অনুযায়ী আমরা এটা পাচ্ছি। তাহলে এখানে আমরা পাচ্ছি সেটা হলো 1 মিটার। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ ডাব্লিউ প্রাইম হলো mgh1, অর্থাৎ আমরা কৃত কাজ পাচ্ছি পূর্বে যেটা পেয়েছিলাম অর্থাৎ 1225 জুল, এই ক্ষেত্রে আমরা সেম জিনিসই পাচ্ছি। তো ডাব্লিউ ইকুয়াল টু আমরা পাচ্ছি ডাব্লিউ প্রাইম। তাহলে এখানে আমাদের কোন উপায়টা অধিক গ্রহণযোগ্য হবে? এখানে বলে রাখা ভালো যে দুই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজ একই হচ্ছে। আমরা যদি একই সাথে রাখি একটার উপর একটা স্তম্ভ আকারে আর পাশাপাশি রেখে যদি পুরোটাকে একেবারে উঠিয়ে ফেলি তাহলে কৃত কাজ কিন্তু একই হয়। তারপরে যদি আমরা বলতে চাই যে এক্ষেত্রে অধিক গ্রহণযোগ্য কোনটা, তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি এই পাশাপাশি যে হেলানো আছে এটাকে যদি উঠাতে চাই সম্পূর্ণ কাজটা কিন্তু একবারে করতে হবে। আর স্তম্ভ আকারে যদি রাখি তাহলে কিন্তু আমরা ধাপে ধাপে কাজটা করতে পারি, অর্থাৎ টোটাল কাজ একই হবে কিন্তু এটাকে আমরা ধাপে ধাপে করতে পারবো। আর এই ক্ষেত্রে আমাদের টোটাল কাজটা একসাথেই করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে দুইটা উপায়ের মধ্যে প্রথম উপায়টা এটা একটু অধিক গ্রহণযোগ্য মনে হবে। তাহলে আমরা আরেকটা গাণিতিক প্রবলেম দেখি। 5 নম্বরে আমরা দেখতে যাচ্ছি যে একটা পানিপূর্ণ কুয়ার গভীরতা 20 মিটার এবং ব্যাস 2 মিটার। কুয়াটিকে পানি শূন্য করার জন্য 5 HP এর একটি পাম্প লাগানো হলো। অর্ধেক পানি তোলার পর পাম্পটি নষ্ট হয়ে গেল, তো বাকি পানি তোলার জন্য একই ক্ষমতা সম্পন্ন আরও একটি পাম্প লাগানো হলো। এখন প্রশ্ন হলো যে প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত, এবং ঘতে আমরা পাচ্ছি প্রথম এবং দ্বিতীয় পাম্প দ্বারা পানি তুলতে কি একই সময় লাগবে কিনা, সেটা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমাদেরকে দেখাতে হবে। তো এটা এসেছিল চট্টগ্রাম বোর্ড 2017 সালে। তো প্রথম যে আমরা পাচ্ছি প্রশ্নটা সেটা হলো যে প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে কুয়ার গভীরতা, যেটাকে আমরা এল ধরলে 20 মিটার ধরতে পারি, কুয়ার ব্যাসার্ধ এখানে 2 মিটার বলা আছে, তাহলে ব্যাস 2 মিটার বলা আছে, তাহলে ব্যাসার্ধ 1 মিটার হবে। তাহলে বিষয়টা যদি আমরা এরকম ভাবে চিন্তা করি তাহলে এইটাকে আমরা ধরতেছি টোটালটা হলো কি এল হলো কি 20 মিটার। এখন প্রশ্নে চা হলো প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ, কিন্তু এখানে আরেকটা কথা বলা আছে উদ্দীপকে যে প্রথম পাম্প কিন্তু অর্ধেক পানি তুলতে পেরেছিল, অর্ধেকের পর কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। তো এখানে প্রথম পাম্পের ক্ষেত্রে আমরা বলতে পারি উত্তোলিত পানির আয়তন। তো এটা যেহেতু সিলিন্ড্রিক্যাল শেপ হলে সেটার জন্য আমরা সূত্র জানি পাই আর স্কোয়ার এল। তাহলে এলটা আমরা ধরেছি সম্পূর্ণ দৈর্ঘ্যটাকে, কিন্তু এখানে সে পানি উত্তোলন করেছে অর্ধেক, সেই কারণে
এখানে উচ্চতাটাকে আমরা L/2 ধরছি। তাহলে এই ক্ষেত্রে উত্তোলিত পানির আয়তন হচ্ছে, যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে 31.416 মিটার কিউব। তাহলে উত্তোলিত পানির ভর কত? ভর আমরা জানি আয়তন ইন্টু ঘনত্ব, যেহেতু পানি তার ঘনত্ব 1000। তাহলে উত্তোলিত পানির আয়তন আমরা এত পেয়েছিলাম, এবার ভর আমরা পাচ্ছি, ভর হলো এত কেজি। তো এখন বলল যে সম্পাদিত কাজের পরিমাণ। তো সম্পাদিত কাজের পরিমাণ আমরা কাজকে আমরা বলতে পারি mgh হিসেবে। তো কৃতকাজ mgh। তো m এর মান আমরা পেয়েছি, এখন g এর মান আমরা জানি 9.8। এখন h টা কত? আমরা আগেই বলেছি যে কুয়ার অঙ্ক করার সময় যখন উচ্চতার সময়ের সাথে সাথে উচ্চতার চেঞ্জ হয়, পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে আমাদের উচ্চতাটাকে চিন্তা করতে হয় ভর কেন্দ্রের উচ্চতা বা ভর কেন্দ্রের কতটুক সরণ হলো সেটাকে। তাহলে এখানে যেহেতু পানি শূন্য করা হচ্ছে পানি পূর্ণ অবস্থা থেকে, তাহলে এখানে কন্টিনিউয়াস উচ্চতার পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে উচ্চতাটা কাউন্ট করতে হবে সেটা হলো ভর কেন্দ্রের উচ্চতা। যেহেতু প্রথম পাম্প অর্ধেক পানি শূন্য করেছিল, এই ক্ষেত্রে তার যে উচ্চতা সেটা হলো অর্ধেক 10 মিটার, এবং ভর কেন্দ্রের উচ্চতা হবে এইটারও অর্ধেক, অর্থাৎ 5 মিটার। সেই কারণে এইচটাকে আমরা ধরেছি 5 মিটার। এটা কিভাবে সেটা আমরা চিন্তা করতে পারি এরকম যে পানির গড় সরণ হলো L/4। তো L/4 কিভাবে, সেটাকে আমরা 20/4 অর্থাৎ 5 মিটার। বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা বলেছিলাম যে যতটুকু পানি আছে তার মিড পয়েন্টটা হবে কি তার ভর কেন্দ্র। তাহলে প্রথম পাম্পের ক্ষেত্রে পানি আছে হলো কি অর্ধেক, তাহলে এইটার মিড পয়েন্ট হবে ওইটারও অর্ধেক, তাই না? তাহলে এই 10-এর অর্ধেক হলো গিয়ে 5, তাহলে সেই কারণে উচ্চতা হলো গিয়ে 5। এবার দ্বিতীয় অংশে যদি আমরা আসি, সেটা হলো যে প্রথম এবং দ্বিতীয় পাম্প দ্বারা পানি তুলতে কি একই সময় লাগবে কিনা। তাহলে উদ্দীপক থেকে তো আমরা এটা অলরেডি পাচ্ছি যে এখানে কুয়ার গভীরতা দেয়া আছে, উভয় পাম্পের ক্ষমতা এখানে 5 এইচপি। আমরা জানি 1 এইচপি হলো 746 ওয়াট। তাহলে সেই হিসাবে পাম্পের যে ক্ষমতা সেটা হলো 3730 ওয়াট। এখন উভয় ক্ষেত্রে কিন্তু পানির ভর একই, কারণ প্রথম পাম্প অর্ধেক পানি উঠিয়েছিল, দ্বিতীয় পাম্প বাকি অর্ধেক পানি উঠিয়েছিল, তাহলে সেই কারণে পানির ভর একই। আর এইটা আমরা একটু জানি যে যখন পানি থাকে এবং পানি শূন্য অবস্থা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কতটুক উচ্চতা অতিক্রম করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে কতটুকু তাহলে সেই ক্ষেত্রে কতটুকু
তাহলে আমরা আরেকটা প্রবলেম দেখি 5 নম্বর। সেটা হলো যে একটা পানিপূর্ণ কুয়ার গভীরতা 20 মিটার এবং ব্যাস 2 মিটার। কুয়াটিকে পানি শূন্য করার জন্য 5 এইচপি বা হর্স পাওয়ারের একটি পাম্প লাগানো হলো। অর্ধেক পানি তোলার পর পাম্পটি নষ্ট হয়ে গেল। বাকি পানি তোলার জন্য একই ক্ষমতা সম্পন্ন আরও একটি পাম্প লাগানো হলো। তাহলে এখানে প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। প্রথম ও দ্বিতীয় পাম্প দ্বারা পানি তুলতে একই সময় লাগবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা চট্টগ্রাম পোর্ট 2017 সালে আমরা দেখতে পেয়েছি যে এসেছিল। তো এখানে উদ্দীপক থেকে আমরা জানি যে কুয়ার গভীরতা সেটা হলো গিয়ে 20 মিটার। এখন আর কুয়ার ব্যাস সেটা হলো দেয়া আছে 2 মিটার, তাহলে ব্যাসার্ধ হবে 1 মিটার। আর এখানে আমরা জানি যে যেখানে তোমার ভর কেন্দ্রের উচ্চতাটা আমরা কাউন্ট করি কখন, যখন কোনো কিছুর উচ্চতা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে আমরা ভর কেন্দ্রের উচ্চতাটাকে আমরা কাউন্ট করে থাকি। তাহলে এখানে প্রথম পাম্পের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, রুটি বানানো শেষ। আচ্ছা, 10 মিনিট কোনো আওয়াজ ছাড়া বসে থাক, আওয়াজ করিস না, আমি রেকর্ড করে নিই। তাহলে প্রথম পাম্পের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে যে প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ। তাহলে আমরা এখানে কৃতকাজ আমরা বলে থাকি mgh হিসেবে। তো mgh হিসেবে বললে আমাদেরকে h লাগবে, তাই না? তো এখানে আরেকটা বিষয় হলো যে উত্তোলিত পানির আয়তন কত। তাহলে এইখানে যে আমরা কুয়াটা দেখতে পাচ্ছি সেটা হলো সিলিন্ড্রিক্যাল শেপ। তো সিলিন্ড্রিক্যাল শেপের জন্য আমরা আয়তনের সূত্র জানি পাই আর স্কোয়ার এল বা পাই আর স্কোয়ার এইচ, যেটাই বলি না কেন, উচ্চতা আর কি বা দৈর্ঘ্য। তাহলে এইখানে যেহেতু প্রথম পাম্প বলা হয়েছে যে অর্ধেক পানি তোলার পর পাম্পটি নষ্ট হয়ে গেল, তাহলে সম্পূর্ণ কুয়া আমরা চিন্তা করব না, এখানে অর্ধেক কুয়া যদি চিন্তা করি তাহলে এলটা হচ্ছে গিয়ে তার অর্ধেক, অর্থাৎ টোটাল গভীরতা যদি 20 হয় তাহলে এখানে এল হবে গিয়ে 10, সেই কারণে এখানে L/2 লেখা হয়েছে। তো আয়তন আমরা যদি মান বসাই তাহলে আমরা আয়তন পাচ্ছি এত। এখন উত্তোলিত পানির ভর কত, আমরা জানি আয়তনের সাথে যদি ঘনত্ব গুণ করি তাহলে আমরা ভর পেয়ে থাকি। তাহলে সেই ক্ষেত্রে আমরা পানির ঘনত্ব 1000 জানি, এটা গুণ করলে আমরা এত কেজি পেয়ে থাকি। তারপর প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজ, তাহলে সম্পাদিত কাজ আমরা mgh বলতে পারি। তাহলে এইচ এখানে কত, আমরা বলেছি যে যখন সময়ের সাথে সাথে উচ্চতার চেঞ্জ হয় বা দূরত্বের চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে আমাদের উচ্চতাটাকে চিন্তা করতে হবে যে ভর কেন্দ্রের উচ্চতা, এবং ভর কেন্দ্রের উচ্চতা কতটুক হয়, যতটুক পানি আছে তার মিড পয়েন্টটা হবে ভর কেন্দ্র। তাহলে এখানে পানি আছে, টোটাল পানি আছে আমাদের প্রথম পাম্পের জন্য অর্ধেক। অর্ধেক বলতে এখানে দৈর্ঘ্য হলো গিয়ে তোমার L/2, দ্যাট মিনস 10। তাহলে ভর কেন্দ্রের উচ্চতা হবে এইটারও অর্ধেক, অর্থাৎ এইটার অর্ধেক হলে তাহলে 5। তাহলে এটা আমরা পানির গড় সরণ আমরা এইভাবে চিন্তা করতে পারি, L/4 অর্থাৎ 5 মিটার। তাহলে প্রথম পাম্প দ্বারা আমাদের সম্পাদিত কাজ হবে 1.54 × 10⁶ জুল। আশা করি প্রথমটা বুঝতে পেরেছো। এবার দ্বিতীয়টাতে যদি আমরা আসি,
বলা হচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় পাম্প দ্বারা একই কাজ করতে একই পরিমাণ সময় লাগবে কিনা। তাহলে কুয়ার গভীরতা দেয়া আছে, উভয় পাম্পের ক্ষমতা আমরা জানি এত এইচপি, তো 1 এইচপি হর্স পাওয়ার হলো 746 ওয়াট, তাহলে ওয়াটে নিলে হলো 3730 ওয়াট। এবং উভয় ক্ষেত্রে কিন্তু উত্তোলিত পানির ভর একই, কারণ প্রথম পাম্প উঠিয়েছিল উপরের অর্ধেক পানি, প্রথম অর্ধেক পানি, এবং দ্বিতীয় পাম্প তাহলে বাকি অর্ধেক পানি, তো পানির ভর একই। তো এই জিনিসটা আমরা সবাই জানি যে আমরা ভর কেন্দ্র বলে থাকি যতটুক পানি আছে, পানি পূর্ণের অংশের মিড পয়েন্টটা হবে গিয়ে তার ভর কেন্দ্র। এখন যদি কুয়া কিছু অংশ পানি শূন্য থাকে বা অর্ধেক পানি শূন্য থাকে, তাহলে এখানে পানিকে কতটুক দূরত্ব অতিক্রম করতে হবে বা উচ্চতায় উঠাতে হবে। তাহলে যে পরিমাণ পানি আছে সেইটার ভর কেন্দ্রের হাইট প্লাস পানি শূন্য অংশ যেটা আছে সেইটার হাইট, তাহলে এই দুইটা হাইটের মিলিত হাইটটাকেই পানিকে উঠাইতে হবে। তাহলে h প্লাস এক্স হবে, অর্থাৎ পানি শূন্য অংশটাকে আমাদের যোগ করতে হবে। তো এইভাবে যদি আমরা চিন্তা করি যে আমরা প্রথম ক্ষেত্রে গড় সরণ পেয়েছিলাম 5 মিটার, আর প্রথম ও দ্বিতীয় পাম্প দ্বারা পানি তুলতে যদি আমরা T1 এবং T2 সময় লাগে আমরা ধরে নিই, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে গড় সরণ কত? গড় সরণ বিষয়টা হলো এরকমই, যেহেতু এখানে চিত্রটা সে অনুযায়ী আঁকা নেই। তো প্রথমে আমরা পেয়েছিলাম যে গড় সরণ 5, আর এখানে আমরা পাচ্ছি 3/4L, অর্থাৎ এখানে আমাদের পানি পূর্ণ আছে অর্ধেক। তাহলে পানি পূর্ণ যদি অর্ধেক হয় তাহলে এই অর্ধেকেরও মিড পয়েন্ট, তাহলে সেটা হবে গিয়ে 5, কারণ অর্ধেক হলে হাইট হলো গিয়ে 10, তাহলে এটারও অর্ধেক হলো গিয়ে 5, তাহলে 5 হলো গিয়ে ভর কেন্দ্রের সরণ, এবং বাকি শূন্য অবস্থায় আছে কত? অর্ধেক, অর্থাৎ 10। তাহলে 10-এর সাথে 5 যদি আমরা যোগ করি তাহলে 15 হবে গড় সরণ। তাহলে এইটাই দেখো যে আমরা গড় সরণ পাচ্ছি দ্বিতীয় কেসে 15 মিটার। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের কৃত কাজ P = W/T, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি mgh1/p T1 এর মান, তাহলে এটা যদি বসাই তাহলে 412 সেকেন্ড। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি বসাই আমাদের এইচটা হবে এখানে দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই মান যদি বসাই তাহলে আমরা পাচ্ছি 1238 সেকেন্ড। H2 এখানে প্রিন্টিং মিস্টেক, এখানে 5 হবে না, এটা হবে 15। ঠিক আছে, এটা হবে 15, এটা একটু প্রিন্টিং মিস্টেক এখানে। তাহলে T2টা আমরা পাচ্ছি 1238 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি প্রথম ও দ্বিতীয় পাম্প দ্বারা পানি তুলতে একই সময় লাগবে না, দ্বিতীয় পাম্প দ্বারা পানি তুলতে বেশি সময় লাগবে। কারণটা কি? কারণ দ্বিতীয় পাম্প দ্বারা পানি তুলতে গেলে তাকে বেশি উচ্চতা উঠাতে হয়, সেই কারণে তার বেশি সময় লাগবে। তো আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো। তো আমরা আজকে এতটুকুই রাখবো। সবাইকে ধন্যবাদ। তো এর আগে একটা কথা বলে নিতে চাই যে কাজ শক্তি ক্ষমতা এই অধ্যায়ের উপর এটা আমার লাস্ট ক্লাস ছিল। এর পরবর্তীতে তোমাদের আরেকজন স্যার পরবর্তী চ্যাপ্টার ধরবেন, তো আশা করি তোমরা সেটাও মনোযোগ দিয়ে খেয়াল করবে। তো আমাদের যে কাজ শক্তি ক্ষমতা যে চ্যাপ্টারটা আমরা শেষ করেছি, এটা যদি তোমরা নিয়মিত যদি সম্পূর্ণ চ্যাপ্টারটা যদি দেখে থাকো, তাহলে আমার মনে হয় যে তোমাদের প্রবলেম তেমন একটা থাকার কথা না। তারপর যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমরা আশা করি উত্তর দিতে পারবো। আর এখন দেশের পরিস্থিতি যেহেতু দিন দিন করোনা পরিস্থিতি বাড়ছে, তাহলে আশা করি সবাই যার যার নিজ বাসায় থাকবে এবং অনলাইনে ক্লাস নিয়মিত করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করি। আরেকটা কথা বললেই নয় যে আমার রেকর্ডিংয়ের ক্ষেত্রে হয়তো বা ইমিডিয়েট আগে যে অংশটা আছে এখানে একটু গোলমাল হয়ে গেছে, তো আশা করি সেটা তোমরা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, ভালো থাকো।